তো বন্ধুরা, আমরা আগের ভিডিওতে উইডোজ বের এপিসোড 1, 2, 3, 4 এই 4টে এপিসোডকে কভার করে নিয়েছিলাম। আপনারা যদি সেই ভিডিওগুলোকে দেখতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্স আর আই বাটনে আমি দিয়ে দিয়েছি, আপনারা ওখানে ক্লিক করে সেটা অবশ্যই আগে দেখে নেবেন। আজকের ভিডিওতে আমরা এপিসোড 5 এবং এপিসোড 6 এর এক্সপ্লেনেশন ভিডিওটা শুনবো। ভিডিওটি শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট আছে আপনাদের কাছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা ছোট লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক। আগের এপিসোডে আমরা দেখেছিলাম পার্টি শেষ হয়ে যাওয়ার পর প্যাট্রিশিয়া পুরোপুরিভাবে ভেঙে পড়ে, তাই সে একাই নিজের বাড়ির দিকে চলে যায়। অন্যদিকে টম আর উইক সোজা রেভারেন্ড ব্রাইডসের চার্চে যায়, কারণ আগের এপিসোডের শেষে ব্রাইডস টমের জন্য একটা খুবই রহস্যময় ভয়েস মেসেজ রেখে গেছিল। চার্চে পৌঁছে তারা দেখে ব্রাইডসের অফিস পুরো এলোমেলো হয়ে আছে, চারিদিকে সব জিনিসপত্র ছিটিয়ে পড়ে রয়েছে আর একটা কাগজ এখনো জ্বলছে। টম সেই কাগজটা তুলে দেখে, আর ঠিক তখনই হঠাৎ করে ঘরের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। দুজনে পিছন ফিরে তাকায়, আর তারা যেটা দেখে সেটা দেখে তাদের পায়ের তলা থেকে মাটি পর্যন্ত সরে যায়। রেভারেন্ড ব্রাইডস গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। আর এখানেই এপিসোড 4 শেষ হয়ে যায়। এরপর শুরু হয় এপিসোড 5। এপিসোডের শুরুতেই আমরা একটা পুরনো ভিডিও দেখি, যেখানে দেখানো হয় বরফে ঢাকা একটা জায়গায় একজন লোক অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছে। সে ভীষণ ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত। হঠাৎ করে তার চোখে পড়ে মাটিতে জন্মানো কালো রঙের অদ্ভুত কিছু মাশরুম, আর কোনো উপায় না দেখেই সে সেগুলোকে খেতে শুরু করে। আর ঠিক তখনই সিনটা কেটে যায়। এরপর টম রেভারেন্ড ব্রাইডসের ফিউনারাল অনুষ্ঠানে যাওয়ার জন্য বেরোতে থাকে। যাওয়ার আগে সে তার ছেলে ইভানকে অফিসে বসে থাকতে বলে, আর রুথকে বলে ইভানের খেয়াল রাখতে। তবে আমরা সবাই জানি যে রুথের ওপর এসব দায়িত্ব ছেড়ে দিলে কি হতে পারে। টম বেরিয়ে যেতেই ইভান সেখান থেকে চুপচাপ পালিয়ে যায়। এদিকে টম ব্রাইডসের ফিউনারাল অনুষ্ঠানে যায়। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর টম, উইক আর প্যাট্রিশিয়া মিলে আবার ব্রাইডসের ঘরটাকে ভালো করে তল্লাশি শুরু করে। ঘরটা খুঁজতে গিয়ে তারা একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। ব্রাইডস তার টেবিলের ওপর আঁচড় কেটে লিখে রেখেছে, মাই আইজ আর ওপেন, মানে আমার চোখ খুলে গেছে। এছাড়া ঘরে আরো কিছু নোট আর একটা আধপোড়া কাগজ পাওয়া যায়। দেখে মনে হচ্ছিল ব্রাইডস কাগজটা পুরো পড়ার আগেই পুড়িয়ে ফেলেছিল। এরপর টম একটা রুমাল খুঁজে পায়, আর সেই রুমালের ভেতরেই লুকিয়েছিল কিছু কালো রঙের মাশরুম। আর মজার ব্যাপার হলো এটাই হচ্ছে সেই মাশরুম যেটা আমরা এপিসোডের শুরুতেই সেই বরফের মধ্যে হারিয়ে যাওয়া লোকটার কাছে দেখেছিলাম। এবার টম একটা বিষয় নিয়ে খুব ভাবতে শুরু করে। ব্রাইডস মারা যাওয়ার আগে টমকে ফোন করেছিল, তাহলে হয়তো সে অন্য কাউকে ফোন করতে পারে। এইভাবেই তারা ব্রাইডসের ফোন রেকর্ড চেক করতে শুরু করে। সেখানে একটা অচেনা নম্বর তারা খুঁজে পায়। তারা সঙ্গে সঙ্গে সেই নম্বরে ফোন করে। উপাস থেকে একজন লোক ফোন ধরে। প্যাট্রিশিয়া বলে যে তারা ব্রাইডসের কাছ থেকে এই নাম্বারটা পেয়েছে। এটা শুনে লোকটা জিজ্ঞাসা করে, আপনাদের কি অ্যাপয়েন্টমেন্ট লাগবে? প্যাট্রিশিয়া হ্যাঁ বলে দেয়। এরপর লোকটা একটা ঠিকানা দেয়, আর অবাক করার মতো বিষয় হচ্ছে সেই ঠিকানাটা এই একই দ্বীপের মধ্যেই ছিল। ঠিকানাটা ছিল 12 ব্রিজ স্ট্রিট। ঠিকানাটা পাওয়ার পর টম, উইক আর প্যাট্রিশিয়া এক মুহূর্ত দেরি না করে সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা টর্ডন কর্নার নামে একজন লোকের সঙ্গে দেখা করে। লোকটা নিজেকে একজন শামান বলে পরিচয় দেয়। আর একটা মজার তথ্য হলো, এই টড আসলে প্যাট্রিশিয়ার পুরনো ক্লাসমেট, তবে এখন সে নেশা জাতীয় জিনিসের ব্যবসা করে। তাই সে তিনজনকে দেখি একটা কথা জিজ্ঞাসা করে, কি চাই? আমার কাছে সব ধরনের নেশা জিনিসপত্র রয়েছে। কিন্তু টম কোনো কথা না বলেই ব্রাইডসের ঘর থেকে পাওয়া সেই মাশরুমগুলো বের করে তাকে দেখায়। মাশরুমগুলো দেখে শামানের মুখে ভাব পুরোপুরি বদলে যায়। সে সঙ্গে সঙ্গে মাশরুমগুলোকে চিনতে পারে। তারপর সে বলে, আমি অনেক ধরনের নেশার জিনিস চিনি, কিন্তু এই মাশরুমের কাছে আমি নিজেও যাই না, কারণ এই মাশরুম মানুষকে ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মধ্যে নিয়ে যায়। এটা মানুষকে একটা এমন জায়গায় নিয়ে যায় যেটাকে বলা হয় ট্রু সাইট, মানে এমন একটা অবস্থা যেখানে মনে হয় তোমার তৃতীয় চোখ খুলে গেছে। তুমি এমন সব কিছু জিনিস দেখতে শুরু করে দেবে যেগুলো সাধারণ মানুষজন দেখতে পায় না। লুকিয়ে থাকা সত্য, অদ্ভুত দৃশ্য, এমনকি এমন কিছু জিনিস যেগুলো বাস্তব নাকি কল্পনা সেটাই বোঝা যায় না। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, এই রহস্যময় মাশরুম শুধুমাত্র এই দ্বীপেই জন্মায়। আর এখান থেকে টমদের কাছে পরিষ্কার হতে শুরু করে যে ব্রাইডসের মৃত্যুর পেছনে এই মাশরুমের একটা বড় ভূমিকা থাকতে পারে। এতক্ষণে টমদের কাছে একটা বিষয় তো পরিষ্কার হয়ে গেছিল, সেদিন রাতে রেভারেন্ড ব্রাইডসকে জঙ্গলের মধ্যে যেভাবে ঘুরে বেড়াতে দেখা গেছিল, তখন সেও হয়তো এই মাশরুমের নেশার প্রভাবেই ছিল। আর এরপর তার কি পরিণতি হয়েছে সেটা আমরা সবাই জানি। এরপর সামান্য একটা পুরোনো ঘটনা বলে। সে জানায় তার একটা বন্ধুর নাম ছিল ব্রায়ান মরিসন। সেও একসময় এই মাশরুমের নেশায় আসক্ত হয়ে পড়েছিল। মাশরুম খাওয়ার পর ব্রায়ান এমন কিছু অদ্ভুত জিনিস দেখতে শুরু করে যেগুলো তার পুরো জীবনটাই বদলে দেয়। তবে সেটা ঠিক কি কি দেখেছিল সেটা সে কোনোদিনও কাউকে বলেনি। কিন্তু এই ঘটনার পর থেকেই তার স্বভাব একেবারে পাল্টে যায়। যে ছেলে সবসময় ঝগড়া করতো সে হঠাৎ করে খুব শান্ত হয়ে যায়।
নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে। তবে এর পাশাপাশি তার শরীরের ওপর খারাপ প্রভাব পড়ে। আর একটা অদ্ভুত ব্যাপার ছিল, ব্রায়ান বারবার একই ছবি আঁকতো। ছবিটি ছিল একটা বিকৃত অদ্ভুত দেখতে একটা হাত। এবার উইক সামানকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে, এই মাশরুমটা কি এমন ভাবে তৈরি করা যায় যাতে খাওয়া যেতে পারে? সামান বলে, হ্যাঁ অবশ্যই যায়, তবে তার জন্য $35 লাগবে। আসলে উইকের মাথায় অন্য প্ল্যান ছিল। সে নিজেই এই মাশরুমটা খেয়ে দেখতে চায়, কারণ তার বিশ্বাস যদি সে ট্রু সাইটে পৌঁছাতে পারে তাহলে হয়তো এই দ্বীপের আসল রহস্যটা জানতে পারবে। টম অবশ্যই এই আইডিয়ার একদম বিরোধিতা করছিল, কিন্তু উইক বলে, আমি নিজের ইচ্ছাতেই এটা করতে চাইছি, নিজের রিস্কে করছি, তাই তোমার চিন্তা করার কোনো দরকার নেই। এদিকে টম খবর পায় শহরের মানুষ কারফিউ নিয়ে ভীষণ রেগে আছে। তারা ঠিক করেছে আজ রাতেই কারফিউ ভাঙবে। এমনকি রাতে সেই আতশবাজি অনুষ্ঠান বাতিল করা হয়েছিল সেটাও তারা করবে। এই খবর শুনে টম খুব রেগে যায়। ঠিক তখনই সামান্তাকে শান্ত করার জন্য একটা পানীয় জল যায়। টম কোনো সন্দেহ না করে সেটা খেয়ে ফেলে, কিন্তু কয়েক মুহূর্ত পরেই সবাই বুঝতে পারে একটা বড় ভুল হয়েছে এখানে। আসলে স্যামান ভুল করে উইকের বদলে টমকে সেই জলের মধ্যে মাশরুমটা মিশিয়ে দিয়েছিল। মানে যে নেশাটা উইকের করার কথা ছিল সেটা ভুল করে টম করে ফেলেছে। ধীরে ধীরে টমের মাথা ঘুরতে থাকে, সবকিছু যেন ঝাপসা হতে লাগে। স্যামান তখন টমকে নিজের বাড়ির একটা ঘরে গিয়ে বিশ্রাম করতে বলে। সে জানায় এই নেশার প্রভাব প্রায় 12 ঘন্টা পর্যন্ত থাকতে পারে, আর এই ঘরটা এমন লোকদের জন্য যারা এই মাশরুম খাওয়ার পর বিশ্রাম নেয়। ঘরে নিয়ে যাওয়ার সময় সামান টমকে একটা গুরুত্বপূর্ণ সতর্কতা বার্তা দেয়, যাই হোক না কেন ভুলো আয়না নিজের মুখ দেখবে না। এটা শুনে টমের তো আরো ভয় বেড়ে যায়। সে ভাবতে থাকে যেভাবেই হোক শরীর থেকে এই নেশাটাকে বের করতে হবে। তাই বমি করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই সেটা করতে পারে না। এরপর আবার আরেকটা টেনশন ছিল, কারণ তাকে যত তাড়াতাড়ি সম্ভব অফিসে পৌঁছাতে হবে, কারণ কারফিউ সামলানোর জন্য পুরো দায়িত্ব এখন তার উপর ছিল। তাই সে প্র্যাকটুসাকে বলে তাকে অফিসে পৌঁছে দিতে। এরপর থেকে টমের সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। হঠাৎ হঠাৎ তার মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, কয়েক সেকেন্ডের জন্য সে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে। আবার যখন তার হোশ ফেরে তখন সে তাকে প্যাট্রুসা গাড়িতে বসে তাকে অফিসের দিকে নিয়ে যাচ্ছে। আর এবার যখন তার জ্ঞান ফেরে তখন সে ইতিমধ্যে অফিসে পৌঁছে গেছে। অফিসে ঢুকেই প্যাট্রুসা চিন্তায় পড়ে যায়, কারণ তারা আগেই যেমনটা ভেবেছিল ঠিক সেটাই হয়েছিল। টমের ছেলে ইভান কোথাও নেই, সে অফিস থেকে পালিয়ে গেছে। ডেল তখন টমকে থেকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, তোমাকে এত অদ্ভুত লাগছে কেন? কিন্তু আমরা দর্শকরা জানি যে টমের শরীরে তখনও সেই মাশরুমের নেশাটা কাজ করছে। আর সামেল আগেই বলে দিয়েছিল এই নেশার প্রভাব পুরো 12 ঘন্টা অবধি থাকবে। তাই টম একের পর এক এমন সব জিনিস দেখতে পায় আর শুনতে পায় যেগুলো আসলে সেখানে ছিলই না। সে অদ্ভুত কিছু শব্দ শুনছিল, কিন্তু আশেপাশে থাকা আর কেউ সেই শব্দ শুনতে পাচ্ছিল না। ঠিক তখনই শেরিফ এসে টমকে জানায় শহরের মানুষজন কারফিউ মানছে না, সবাই রাস্তায় নেমে পড়েছে। এখন কি করা উচিত সেটাই সে বুঝে উঠতে পারছিল না। এরপর অফিসে আরো কয়েকজন কর্মী টমের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু টমকে দেখে সবারই অদ্ভুত লাগে। সে এমন ভাবে বসেছিল যেন সে প্রচন্ড নেশা করেছে। এদিকে ইভানের কথা বললে সে তখন নিজের কয়েকজন বন্ধু আর কিছু টুরিস্ট মেয়েদের নিয়ে গাড়িতে বসে আড্ডা দিচ্ছিল। তাদের গাড়িটা একটা পুরোনো বাড়ির সামনে দাঁড়িয়েছিল, আর এই বাড়িটা নিয়ে দ্বীপে একটা ভয়ঙ্কর গল্প প্রচলিত আছে। শোনা যায় যে বহু বছর আগে বগিম্যান নামে একজন খুনি এই বাড়িতে থাকতো। সে নাকি দ্বীপের বেশ কয়েকজন মেয়েকে খুন করেছিল। লোকমুখে আরো একটা গল্প শোনা যায়, একদিন তাকে গুলি করা হলেও সে কিন্তু সঙ্গে সঙ্গে মারা যায়নি। তাই তাকে নিজের বাড়ির বেসমেন্টেই কবর দিয়ে পুরো বেসমেন্টটাকে কংক্রিট দিয়ে চিরদিনের জন্য তাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। অন্যদিকে উইক একটি মহিলার কাছে যায় যিনি আতপোড়া কাগজে লেখাটা পড়তে পারেন। ব্রাইটসের অফিস থেকে পাওয়া সেই আতপোড়া কাগজটা উইক তাকে দেখায়। অনেক কষ্টে তিনি কাগজের লেখাগুলো পড়তে পারেন। সেখানে লেখা ছিল, আমি জানি না এই দ্বীপে কি অভিশাপ আছে, কিন্তু আমি জানি সেই অভিশাপের রহস্য লুকিয়ে আছে একটা ছোট্ট সিলিন্ডারের ভেতর, যেটা আমার স্বামী সবসময় গলায় পড়ে থাকে। এরপর আরো কিছু অদ্ভুত কথা লেখা ছিল, যেমন আমরা সবাই শেষ হয়ে যাব, আমি খুব ভয় পাচ্ছি, আমি জানি না কিভাবে, কিন্তু আমি জানি আমার সামনে কে দাঁড়িয়ে আছে। লেখাগুলোর পুরো মানে তখনও পরিষ্কার ছিল না, তবে একটা জিনিস বোঝা যাচ্ছিল যে এই দ্বীপের অভিশাপের সঙ্গে সেই গলার ছোট্ট লকেটটা একটা খুব বড় সম্পর্ক আছে। এদিকে আবার টমের কাছে আমরা ফিরে আসি। ডেল তার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু মাশরুমের নেশার কারণে টম ডেলকে স্বাভাবিক মানুষ হিসাবে নয়, একটা ভয়ঙ্কর ভূতের মতো দেখতে শুরু করে। তার মনে হচ্ছিল ডেলের চোখ দুটো একেবারে ফাঁকা হয়ে গেছে, যেন একটা ভয়ঙ্কর মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে। এরপর আবার টমের মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। আবার যখন তার হুঁশ ফেরে তখন সে দেখে নিজেকে শহরের কয়েকজন বড় ব্যবসায়ীর সঙ্গে একটা মিটিং এসে বসে আছে। শহরের সবাই তার কারফিউ নিয়ে প্রচন্ড রেগেছিল, কারণ তাদের মতে এত টুরিস্ট আসার পরেও কারফিউ জারি করা কোনো মানেই হয় না।
সবচেয়ে বেশি রেগেছিল ইনের মালিক কার্ট। সে বারবার টমের ওপর চাপ দিতে থাকে, কিন্তু টম তখনই চুপচাপ বসেছিল। সে যেন ঠিকমতো কিছু বুঝতেই পারছিল না। শেষ পর্যন্ত সবাই মিলে সিদ্ধান্ত নেয় আর কারফিউ মানবে না। সন্ধ্যায় বড় করে আতশবাজি অনুষ্ঠান হবে। ঠিক সেই সময় বাইরের আতশবাজির বিকট শব্দ শোনা যায়, আর সেই শব্দ শুনে টম আবার অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে, তখন সে দেখে পুরো মিটিং রুম ফাঁকা, সবাই চলে গেছে। অন্যদিকে ইভান আর তার বন্ধুরা সেই ভুতুড়ে বাড়িটা নিয়ে গল্প করছিল। তারা বলছিল যে যে একবার এই বুগিম্যানের বাড়িতে ঢোকে সে আর কোনোদিনও ফিরে আসে না। এই কথা শুনে ইভান টুরিস্ট মেয়েদের সামনে নিজেকে সাহসী দেখানোর জন্য ঠিক করে সে ওই বাড়ির ভেতর ঢুকবে। সে বাড়িটার দিকে এগোতে যাচ্ছিল, ঠিক তখনই শেরিফ সেখানে পৌঁছে যায়। সে ইভানকে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যেতে বলে। আর এইভাবেই ইভান বড় একটা বিপদ থেকে বেঁচে যায়, কারণ এখন পর্যন্ত এটা পরিষ্কার হয়ে গেছিল যে এই দ্বীপে সত্যিই কোনো অশুভ শক্তি রয়েছে। এদিকে আবার টমের কাছে ফিরে আসি। হুঁশ ফেরার পর সে নিজেকে গিয়ারের অফিসে দেখতে পায়। সেখানে গিয়ার, উইক আর প্যাট্রুসা আগে থেকেই ছিল। তিনজন মিলে সেই আত্মরা কাগজে লেখার মানেটা বোঝার চেষ্টা করছিল। গিয়ার জানায় ওই লেখায় 1702 সালের ভয়ঙ্কর প্লেগের কথা বলা হয়েছে, আর দ্বীপের ইতিহাসে ওই একসময় একটা বড় প্লেগ ছড়িয়েছিল। এরপর সেই দ্বীপের পুরনো ইতিহাসের একটা নোটবুক বের করে। দেখা যায় আটপোড়া কাগজটা আসলে ওই নোটবুক থেকেই ছিঁড়ে নেওয়া হয়েছিল। তখন প্রশ্ন ওঠে, এই নোটবুকটা আসলে কার ছিল? খোঁজ নিয়ে জানা যায় এটা ছিল সারা ওয়ারেনের, যিনি ছিল এই দ্বীপের প্রতিষ্ঠিত রিচার্ড ওয়ারেনের স্ত্রী। এর মানে আগের সেই সিটিতে যে গলায় ঝোলানো ছোট্ট লকেটটির কথা বলা হয়েছিল সেটা আসলে রিচার্ড ওয়ারেনের ছিল। রিচার্ড ওয়ারেন তো বহু বছর আগেই মারা গেছেন, তাই সবাই ভাবতে শুরু করে যে হয়তো তার দেহ খুঁজে বের করলে সেই লকেটটা হয়তো পাওয়া যাবে। ঠিক তখনই তার রিচার্ড ওয়ারেনের একটা পুরনো ছবি দেখতে পায়। ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে তার গলার মধ্যে সত্যি একটা ছোট্ট জিনিস ঝুলছে। এদিকে প্যাট্রুসা টমের হাতে একটা কলম বেঁধে দিয়েছিল। আর অদ্ভুত ভাবে টম আবার সেই একই ধরনের আঁকিবুকি আঁকতে শুরু করে। হঠাৎ করে টম ভীষণ উত্তেজিত হয়ে চিৎকার করতে শুরু করে, আমার ছেলে ইভান কোথায়? এই বলে সে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তারপরই তার মাথা আবার ব্ল্যাঙ্ক হয়ে যায়। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই টম রোজমেরির গাড়ির পেছনে সিটে বসে আছে। রোজমেরি টমকে বাড়ি পৌঁছে দিয়েছিল। পথে একটা পেট্রোল পাম্পে গাড়ি থামায়। সম্ভবত রোজমেরি দোকানের ভেতরে কিছু কিনতে গিয়েছিল। এই সময় টম হঠাৎ করে খেয়াল করে তার শার্টে রক্তের দাগ লেগে আছে। সে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে দোকানের ভেতরে যায়। ভেতরে গিয়ে দেখে একজন কর্মী মেঝেতে পড়ে থাকা তরল পরিষ্কার করছে। চারপাশের অবস্থা দেখে মনে হচ্ছিল একটু আগেই সেখানে একটা বড় কিছু ঘটেছে। এমনকি দোকানের ফ্রিজের কাঁচটাও ভাঙা ছিল। দোকানের কর্মচারী টমকে দেখে খুবই রেগে যায়, আর টম দেখতে পায় তার একটা জুতো দোকানের ভেতরেই পড়ে আছে। সে তাড়াতাড়ি জুতোটার দিকে দৌড়ে যায়। এরপর দৃশ্য কেটে যায়। এখান থেকে একটা বিষয় পরিষ্কার বোঝা যায় যে মাশরুমের নেশার ঘরে টম হয়তো আগেই সেই দোকানে এসে তাণ্ডব চালিয়েছিল, আর সেই সময় তার জামায় হয়তো রক্ত লেগে যায়। কিন্তু টমের কিছুই মনে নেই, কারণ নেশার প্রভাবে বারবার তার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছিল। এরপর রোজমেরি টমকে বাড়ি পৌঁছে দেয়। বাড়িতে ফিরে টম তার ছেলে ইভানের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ইভান তার বন্ধুদের নিয়ে বাড়িতে আসে। তাদের গাড়িটার দিকে টম অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে। এদিকে ইভান আর তার বন্ধুরা এই ব্যাপারটাকে লক্ষ্য করে। টুরিস্ট মেয়েদের সামনে ইভানকে তার বাবার অদ্ভুত আচরণ নিয়ে খোঁটা শুনতে হয়, ফলে ইভানও খুব অপমানিত বোধ করে। ইভান গাড়ি থেকে নামতেই টম তার উপর চিৎকার শুরু করে, কারণ আবারও সে বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরে বেড়াচ্ছিল। এবার ইভানও রেগে যায়। বাবা ছেলের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। ইভানের একটাই প্রশ্ন ছিল, আমাকে এই দ্বীপ ছেড়ে বাইরে যেতে দেওয়া হয় না কেন? টম শুধু একটাই কথা বলতো, তোমার মা এটাই চাইতো। কিন্তু ইভান বুঝতে পারছিল না যে এটা আসল কারণ নয়, এটা শুধুমাত্র একটা অজুহাত। আসলে টম নিজে এই প্রশ্নের সঠিক উত্তর জানতো না, অথবা জানলেও বলতে চাইছিল না। এই প্রশ্নের কোনো উত্তর দিতে না পেরেই টম সরাসরি ওপরে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে হঠাৎ তার অতীতের নানা স্মৃতি চোখের সামনে ভাসতে শুরু করে। যখন তার স্ত্রী লরেন বেঁচে ছিল এবং ইভানকে গর্ভে ধারণ করেছিল, সেই সময় একদিন টম আর লরেন নৌকা করে দ্বীপ ছেড়ে বাইরে যাচ্ছিল। কিন্তু হঠাৎ লরেনের চোখে অন্ধকার নেমে আসে। টম সঙ্গে সঙ্গে নৌকা ঘুরিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে লরেন ইভানের জন্ম দেয়। ভাগ্য ভালো তার বাচ্চাটা পুরোপুরিভাবে সুস্থ ছিল, কিন্তু লরেনের অবস্থা মোটেও ভালো ছিল না। সে তখনও বেঁচে ছিল, কিন্তু এক দৃষ্টিতে শূন্যর দিকে তাকিয়ে ছিল। এইসব পুরনো স্মৃতি মনে পড়তে টম পুরোপুরিভাবে ভেঙে পড়ে। সে কান্না করতে করতে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, যাই হোক না কেন আমার সন্তানটাকে শুধুমাত্র নিরাপদ রেখো। ঠিক তখনই হঠাৎ কেউ একজন টমের একেবারে সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে টম ভীষণ ভয় পায়, কিন্তু দর্শক দিয়ে সেই মানুষটাকে দেখানো হয় না, শুধু একটা ভয়ঙ্কর গর্জনের শব্দ শোনা যায়। আর ঠিক এখানেই শেষ হয়ে যায় উইডোজ বে 5th এপিসোড। এবার শুরু হচ্ছে উইডোজ বে 6th এপিসোড। এই এপিসোডে আমাদের জানানো হয় যে উইডোজ বে অতীতের ইতিহাস। গল্পটা এবার চলে যায় 1702 সালে।
সেখানে আমরা প্রথম দেখি সারা ভিকসট নামে এক মহিলাকে। সারা জাহাজের করে উইডোজ বেতে আসছিল। আসলে সে মূল ভূখণ্ডের মানুষ ছিল, আর সে এখানে এসেছিল উইডোজ বের প্রতিষ্ঠাতা রিচার্ড ওয়ারেনকে বিয়ে করতে। সারার একটা অভ্যাস ছিল, সে তার জীবনের প্রতিটি ঘটনা একটা ডায়েরির মধ্যে লিখে রাখতো। রিচার্ড ওয়ারেনের সম্পর্কে অনেক ভালো ভালো কথা শুনেও সে তাকে দেখার জন্য খুব এক্সাইটেড ছিল। উইডোজ বেতে পৌঁছানোর পর একজন লোক সারাকে রিসিভ করতে আসে। সে সারাকে বলে যে এই দ্বীপের মানুষ আজও বেঁচে আছে শুধুমাত্র রিচার্ড ওয়ারেনের জন্য। তারপর সেই লোকের গাড়িতে করে সারা শহরের দিকে চলে যায়। কিন্তু পথে যেতে যেতে সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলো। অনেক বাড়িতে অসুস্থ মানুষ শুয়ে আছে, কেউ হয়তো নিখোঁজ হয়ে রয়েছে, কেউ আবার মারা গেছে। আর যেসব বাড়িতে অসুস্থ মানুষ রয়েছে সেই বাড়ির দরজায় বড় করে লাল রঙের একটা ক্রস চিহ্ন আঁকা রয়েছে। সব মিলিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছিল যে পুরো দ্বীপে কোনো এক ভয়ঙ্কর রোগ বা প্লেগ ছড়িয়ে আছে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, রিচার্ড তো এই দ্বীপের প্রতিষ্ঠাতা, তাহলে সে নিজের দ্বীপের কাউকে বিয়ে না করে মূল ভূখণ্ডের মেয়েকে কেন বিয়ে করছে? আসলে রিচার্ড আগে একবার বিয়ে করেছিল, কিছুদিনের মধ্যে তার প্রথম স্ত্রী মারা যায়। আর উইডোজ বে জনসংখ্যা খুব কম হওয়ায় নতুন করে এখানে বিয়ের জন্য মেয়ে পাওয়া সহজ ছিল না। তাই শেষ পর্যন্ত সে মূল ভূখণ্ডের মেয়ে সারাকেই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এসব ভেবে সারা খুবই খুশি ছিল। ঠিক তখনই শহরের পাদ্রী কুইনাস সারার সাথে দেখা করতে আসে। সে সারাকে আশীর্বাদ করে এবং বলে, যদি কখনো কোনো সাহায্যের দরকার হয় তাহলে আমার কাছে চলে এসো। কথাটা একটু অদ্ভুত লাগছিল, কারণ সারা তো এই শহরের সবচেয়ে ক্ষমতাবান মানুষ অর্থাৎ প্রতিষ্ঠাতা রিচার্ড ওয়ারেনকেই বিয়ে করতে চলেছে। তাহলে তার আবার কিসের জন্য সাহায্য লাগতে পারে? যাই হোক, সারা তখন বিষয়টা নিয়ে খুব একটা কিছু ভাবলো না। যাই হোক, এসব ভাবতে ভাবতে অবশেষে সারার সঙ্গে রিচার্ডের দেখা হয়। এরপর দুজনের মধ্যে বিয়ে হয়ে যায়। বিয়ের প্রথম রাতেই সারা জানতে পারে রিচার্ডের আগে স্ত্রীর 5টি ছেলে রয়েছে। তাদের নাম হলো থমাস, জন, ক্রমওয়েল, হুলিয়ক এবং ফ্রান্সিস। এদের মধ্যে থমাস সবচেয়ে বড় আর ফ্রান্সিস সবচেয়ে ছোট। কিন্তু বিয়ের পর থেকেই সারা একটা জিনিস লক্ষ্য করতে থাকে, রিচার্ড মানুষটা বেশ অদ্ভুত। সে সবসময় খুব ঠান্ডা স্বভাবের এবং একেবারেই আবেগহীন। এমনকি সে সারার সঙ্গে এমন ভাবে কথা বলে যেন সারা তার স্ত্রী না, বরং কোনো চাকর। এরপর সারা দেখতে পায় ছোট ছেলে ফ্রান্সিসের হাতে একটি পুতুল রয়েছে। সারা সেই পুতুলটিকে নিজের মায়ের দেওয়া একটি সুন্দর ব্রোঞ্জ উপহার দেয়। কিন্তু সেই রাতেই ঘটলো সব থেকে ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ ঘুম ভেঙে দেখে রিচার্ড ঘরের মধ্যে অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে কোনো রহস্যময় রিচুয়াল করছিল। তার চোখ দুটো পুরো সাদা হয়ে গিয়েছিল, তার গলায় একটা অদ্ভুত ধরনের লকেট জিনিস ঝুলছিল, সেটার চারপাশ থেকে কিছু একটা কালো রঙের জিনিস বেরোচ্ছিল। ঠিক তখনই রিচার্ড বুঝতে পারে যে সারা সবকিছু দেখে ফেলেছে। সে সঙ্গে সঙ্গে সারাকে সেখান থেকে চলে যেতে বলে। এতেই বোঝা যাচ্ছিল যে রিচার্ড যে কাজটা করছিল সেটা কোনোভাবেই স্বাভাবিক ছিল না। পরের দিন সারা আবার দেখতে পায় যে শহরে আরো একজন মারা গেছে, অর্থাৎ দ্বীপে ছড়িয়ে পড়া রোগটা দিন দিন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। এরপর একজন স্থানীয় মহিলার সঙ্গে কথা বলতে গিয়ে সারা জানতে পারে যে শহরের ডাক্তারও এই রোগের কোনো চিকিৎসা করতে পারছে না। সেই রাতে এজরা লাউরি নামে এক ব্যক্তি রিচার্ডের বাড়িতে আসে। সে অভিযোগ করে যে ফগ আসার পর মাত্র 1 সপ্তাহে 3 জন মানুষ মারা গেছে। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে রিচার্ড এসব নিয়ে একদমই চিন্তা করছে না, বরং সে সবাইকে আশ্বস্ত করে বলছে সব ঠিক হয়ে যাবে, শুধু যেন কেউ কুয়াশার ভেতরে না যায়। এজরা আর রিচার্ডের কথোপকথন থেকে আরো জানা যায় যে কর্নেলিয়াস নামে একজন ব্যক্তি প্রথমে শুধু তার মাথা ব্যথায় ভুগছিল। টানা 5 দিন মাথা ব্যথা থাকার পর তার চোখ সম্পূর্ণ হলুদ হয়ে যায়। এরপর তার জ্বর আসে। শহরের ডাক্তার ওটিস তাকে গরম জলে চান করার পরামর্শ দিয়েছিল, কিন্তু পরদিন যখন ওটিস তাকে দেখতে যায় তখন সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখে। কর্নেলিয়াস সম্পূর্ণ হিংস্র হয়ে উঠেছে, এমনকি সে নিজের স্ত্রীর মাথায় আঙুল ঢুকিয়ে দিয়েছে। সারা তখনই ঘরের মধ্যে উপস্থিত ছিল এবং পুরো ঘটনাটার পাশ দিয়ে শুনছিল। এই অবস্থায় রিচার্ড সারাকে উপরে নিজের ঘরে যাওয়ার পরামর্শ দেয়। সারা ঘর থেকে বেরিয়ে যায় ঠিকই, কিন্তু নিজের ঘরে না গিয়ে সিঁড়ির আড়ালে লুকিয়ে দাঁড়িয়ে রিচার্ড আর এজরার পুরো কথোপকথনটা গোপনে শুনতে শুরু করে। সেখানে এজরা রিচার্ডকে বলছিল সেই রহস্যময় সত্তাকে আরো নিয়ন্ত্রিত রাখতে হবে এবং এই সবকিছুর ইতি টানতে। এজরা আরো বলে যে রিচার্ডকে যেভাবে নিজের গলায় থাকা ওই অদ্ভুত লকেটটাকে চুমু খাচ্ছে সেটা যেন কোনো রকম ভাবে পবিত্র ক্রস বলে তো মনেই হচ্ছে না, বরং সেটা ছিল এক অদ্ভুত ধরনের সিলিন্ডারের মতো বস্তু। এত প্রশ্ন শুনে রিচার্ড প্রচন্ড রেগে যায়। হঠাৎ করে সে নিজের লাঠি দিয়ে এজরার উপর হামলা করে আর কয়েক মুহূর্ত পরই সে এজরাকে হত্যা করে ফেলে। এসব দেখে সারা ভয়ে স্তম্ভ হয়ে যায়। সেখানে সে দৌড়ে নিজের ঘরে ফিরে যায়, এমনকি সেখানে ঘুমানোর ভান করে সে চুপচাপ শুয়ে পড়ে। পরদিন সকালে উঠে সারা অবাক হয়ে যায়, বাড়িতে এজরার কোনো চিহ্নই নেই, এমনকি রক্তের এক ফোঁটা দাগ পর্যন্ত নেই। অর্থাৎ সমস্ত প্রমাণ রিচার্ড রাতারাতি মুছে ফেলেছে।
এদিকে সারা ভয় পেয়ে পুরো বাড়িটাকে খুঁজতে শুরু করে। তখন সে নিজের নিচে একটা গোপন পথ আবিষ্কার করে, যেটা সরাসরি বেসমেন্টে গিয়ে পৌঁছায়। সেখানে সেই লাঠিটা দেখতে পায়, যেটা দিয়ে রিচার্ড এজরাকে হত্যা করেছিল। সবকিছু বুঝে সারা আর এক মুহূর্ত দেরি না করে প্লাস্টার কলিন্সের কাছে ছুটে যায়। সে শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা খুলে বলে। মনে আছে তো, প্লাস্টার আগেই বলেছিল যদি কখনো সাহায্য দরকার হয় তাহলে যেন সারা তার কাছেই আসে। সব কথা শোনার পর প্লাস্টার বলে তিনি অনেকদিন ধরেই রিচার্ডকে সন্দেহ করেছেন, এমনকি তার ধারণা রিচার্ড শয়তানের সঙ্গেই কোনো চুক্তি করেছে। এসব শুনে সারা বলে সে যে কোনো মূল্যে এই দ্বীপ ছেড়ে পালাতে চায়, কারণ নিজের নিষ্ঠুর বাবার অত্যাচার সে সহ্য করতে পারলেও রিচার্ডের সঙ্গে আর এক মুহূর্ত থাকা সম্ভব না। কিন্তু প্লাস্টার তাকে জানান সারার এখানে আসা একদমই উচিত হয়নি, বরং এখন রিচার্ডকে থামানোর জন্য সারাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এরপর প্লাস্টার একটা পরিকল্পনা করেন। তিনি সারাকে বলেন সেদিন রাতে বাড়ির দরজাটা খোলা রাখতে, বাকি কাজ তিনি সামনে নেবেন। সারা ঠিক সেটাই করে। রাতে সে বাচ্চাদের তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেয়। গভীর রাতে প্লাস্টারে পাঠানো কয়েকজন লোক চুপিসারে বাড়িতে ঢুকে পড়ে। তারা ঘুমন্ত রিচার্ডের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এসব দেখে সারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তার ধারণা ছিল এত গুরুতর আঘাতের পর রিচার্ড হয়তো আর বাঁচবে না। কিন্তু এখানেই গল্পে আসে সব থেকে বড় টুইস্ট। কিছুক্ষণ পর দেখা যায় রিচার্ড এখনো জীবিত আছে। শুধু তাই না, সে একাই হামলাকারীদের সবাইকে মেরে ফেলেছে, আর তার শরীরের সব ক্ষত অস্বাভাবিকভাবে মুহূর্তের মধ্যে সেরে যায়। এরপর সে সারাকে হুমকি দিয়ে বলে আজ থেকে সে আর কখনোই এই বাড়ি ছেড়ে বেরোতে পারবে না। রিচার্ড আরো বলে যারা এই হামলার পেছনে রয়েছে তাদের সবাইকে সে খুঁজে বের করবে আর হত্যা করবে, এবং এই দ্বীপ থেকেও কেউ পালাতে পারবে না। সে নিজের পরিবারকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। এতে বোঝা যায় যে রিচার্ড এখনো জানে না যে এই হামলার পুরো পরিকল্পনার পেছনে সারাই ছিল। অন্যদিকে সারা তখন ঠিক করে যেভাবেই হোক তাকে এই দ্বীপ থেকে পালাতেই হবে। কিন্তু পরদিন সকালে সে বুঝতে পারে পালানো এত সহজ না, কারণ রিচার্ড বাইরে থেকে পুরো বাড়িতে তালা লাগিয়ে গেছে। এমন পরিস্থিতিতে সারা এখন কি করবে সেটাই হচ্ছে দেখার বিষয়। সারা বাধ্য হয়ে আবার সেই গোপন বেসমেন্টে নেমে যায়। সেখান থেকে সে গুহার ভেতর দিয়ে এগোতে থাকে। হাঁটতে হাঁটতে সে একটা রহস্যময় ঘরে গিয়ে পৌঁছায়। ঘরের মাঝখানে ছিল একটা চেয়ার, চারপাশে দড়ি ছড়িয়ে রয়েছে, মেঝেতে রক্তের দাগও দেখা যাচ্ছিল। সামনেই ছিল একটি ভারী লোহার দরজা। সবকিছু দেখে স্পষ্ট হয়ে যাচ্ছিল যে এখানে কাউকে বন্দি করার জন্য রাখা হয়, নয়তো কোনো ভয়ঙ্কর আচার অনুষ্ঠান করার জায়গা এটা। এসব দেখে সারা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। পালাতে গিয়ে সে বুঝতে পারে এবার সে আগের রাস্তা দিয়ে বের হয়নি, বরং অন্য একটা গোপন সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে এসছে। কিছুক্ষণ পর দেখা যায় সেই সুড়ঙ্গের শেষ প্রান্ত বাড়ির বাইরে কুয়োর কাছে গিয়ে খুলছে। অর্থাৎ অবশেষে সারা বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছে। বাইরে বেরিয়ে সে দৌড়ে প্লাস্টার কলিন্সের কাছে যায়। সেই সময় প্লাস্টার গ্রামে অনেক মানুষকে নিয়ে একটি গোপন বৈঠক করছিলেন। সারা সবাইকে জানায় যে তার স্বামী রিচার্ড কোনো সাধারণ মানুষ নয়, সে যেন এক শয়তানের রূপ। গত রাতে এতবার আক্রমণের পরও তার গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগেনি, সে এখনো বেঁচে আছে। সব কথা শুনে প্লাস্টার কলিন্স নতুন একটা পরিকল্পনা করেন। তিনি বলেন আজ রাতেই আবার আক্রমণ হবে, তবে এবার সারাকে সেই পরিকল্পনা অংশ নিতে হবে। তিনি একটি ওষুধ সারার হাতে তুলে দেন এবং বলেন সুযোগ বুঝে সেটি রিচার্ডের জলের মধ্যে মিশিয়ে দিতে। ওষুধটি খেলে রিচার্ড কিছুক্ষণের জন্য হয়তো অজ্ঞান হয়ে যাবে। তারপর প্লাস্টার এবং তার লোকেরা কুয়োর গোপন সুড়ঙ্গ দিয়ে বাড়িতে ঢুকে রিচার্ডকে শেষ করে দেবে। একই সঙ্গে প্লাস্টার বলেন সবকিছু শেষ হয়ে গেলে সারার জন্য একটা জাহাজের ব্যবস্থা সে করে দেবে, যাতে সে এই অভিশপ্ত আইল্যান্ড থেকে মূল ভূখণ্ডে ফিরে যেতে পারে। সারা এই পরিকল্পনায় রাজি হয়ে যায়। বাড়িতে ফিরে সে নিজের ডায়েরিতে সব ঘটনাগুলো লিখতে শুরু করে। মনে আছে তো, বর্তমান সময়ে উইক আর গিয়া সেই ডায়েরিটা পড়ছিল, সেটাই ছিল এই ডায়েরি। সেখানে সারা লিখেছিল যে রিচার্ডের গলায় থাকা অদ্ভুত সিলিন্ডার আকৃতির বস্তুটাই সমস্ত অশুভ শক্তির আসল উৎস। ঠিক তখনই হঠাৎ রিচার্ড সেখানে হাজির হয়। সে কোনো কথা না বলে সারার হাত থেকে সেই ডায়েরিটা কেড়ে নেয়। তারপর বলে সে ডায়েরিতে লেখা প্রতিটি শব্দ পড়তে চায়। ভাগ্য ভালো যে প্রথম কয়েকটি পাতায় তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু লেখা ছিল না। এরই মধ্যে রাতের খাবারের সময় হয়ে যায়। সারা বাচ্চাদেরকে খাইয়ে ওপরে ঘুমাতে পাঠিয়ে দেয়। এরপর সুযোগ বুঝে প্লাস্টারের দেওয়া সেই ওষুধটা রিচার্ডের জলের মধ্যে সে মিশিয়ে দেয়। কিন্তু সমস্যা হলো যে রিচার্ড সেই জলটা খেতেই চাইছিল না। তখন সারা তাকে নানাভাবে কাছে টানার চেষ্টা করে যাতে সে অন্তত একটা চুমুক হলেও জলটা খায়। রিচার্ডও রাজি হয়ে যায়, কিন্তু সে চালাকি করে সারাকেও এক গ্লাস জল খেতে বলে। সারা মুখের মধ্যে গ্লাস তুলে দিল, আসলে সে একটা ফোঁটাও গিলছিল না। আর ঠিক সেটাই রিচার্ড বুঝতে পারে। সে বুঝতে পারে যে তার নিজের স্ত্রী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রাগে অন্ধ হয়ে সে সঙ্গে সঙ্গে সারার গলাটাকে চেপে ধরে, তাকে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক সেই সময় রিচার্ডের বড় ছেলে থমাস সেখানে পৌঁছে যায় আর বাবার উপর হামলা করে। সে সারাকে বাঁচিয়ে ফেলে। থমাস তখন একটি চমকে দেওয়া সত্যি জানায় যে সে বলে যে তার আসল মাকে রিচার্ডই হত্যা করেছিল। এই কথা শোনার পর সারা আর এক মুহূর্ত সেখানে থাকতে চায় না। সে 5টি শিশুকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে সমুদ্রের তীরে পৌঁছে যায়। সেখানে
তাদের জন্য আগে থেকে একটা ছোট্ট নৌকার প্রস্তুত ছিল। ঠিক তখনই গ্রামের একটা চিকিৎসক ওটিসের স্ত্রী সেখানে হাজির হয়। তার আচরণ ছিল সম্পূর্ণ অস্বাভাবিক। দেখি বোঝা যাচ্ছিল যে সেও এই রহস্যময় প্লেগের শিকার হয়ে গেছে। সে হঠাৎ সারার উপর আক্রমণ করে বসে। আত্মরক্ষার জন্য সারা একটা লাঠি দিয়ে তাকে আঘাত করে, ফলে সে জলেই পড়ে যায়। এই সুযোগে সারা 5টি শিশুকে নিয়ে নৌকার মধ্যে উঠে পড়ে, আর অন্যদিকে প্লাস্টার কলিংসের লোকেরা রিচার্ডকে শক্ত করে ধরে বেঁধে রাখে। তারা বুঝে গেছিল যে রিচার্ডকে সাধারণভাবে হত্যা করা সম্ভব না, তাই তাকে জীবন্ত অবস্থায় একটি কবরের মধ্যে ফেলে মাটি চাপা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কবরের ভেতর থেকে রিচার্ড চিৎকার করতে থাকে। সে জানায় বহু বছর আগে এক রহস্যময় সত্তার সঙ্গে তার যোগাযোগ করেছিল। সেই অশুভ শক্তির সঙ্গে একটা ভয়ঙ্কর সে চুক্তিও করেছিল, আর সেই চুক্তি তাকে যে কোনো মূল্যে পূরণ করতে হবে। রিচার্ড আরো বলে যে সে যা কিছু করেছে সবই এই উইডোজ বের মানুষের ভালোর জন্য করেছে, কারণ সেই চুক্তি ভেঙে গেলে পুরো এলাকার আবার ভয়ঙ্কর প্লেগ ছড়িয়ে পড়বে। কিন্তু তার কথা তো কেউ আর শোনে না, সবাই তাকে জীবন্ত কবর দিয়ে দেয়। শেষ মুহূর্তে রিচার্ড শুধুমাত্র একটাই অনুরোধ করছিল। সে বলছিল, আমার অপরাধের শাস্তি আমার সন্তানদেরকে দিও না। শেষ মুহূর্তে প্লাস্টার কলিংস রিচার্ডকে জানায় যে তার স্ত্রী তার 5টি সন্তানকে নিয়ে মূল ভূখণ্ডে পালিয়ে যাচ্ছে। এই কথা শুনে রিচার্ড আত্মবিশ্বাসের সঙ্গে একটা কথাই বলে, আমার সন্তানরা কখনোই এই দ্বীপ ছেড়ে যেতে পারবে না, কারণ তার বিশ্বাস ছিল যে এই দ্বীপে যে জন্ম নেবে সে কখনোই এখান থেকে বেরোতে পারবে না। এবার প্লাস্টার কলিংস ও তার লোকেরা জীবন্ত অবস্থায় রিচার্ডকে কবর দিয়ে দেয়, আর এখান থেকেই গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে উইক কবরস্থানটাকে খুঁজতে খুঁজতে রিচার্ডের কবরটাকে খুঁজে পেয়েছিল। আর ঠিক এখানেই শেষ হয়ে যায় এই সিরিজের 6 এপিসোড। তবে এই এপিসোডে অতীতের অনেক রহস্যময় তথ্য সামনে এলেও এখনো অনেক প্রশ্নের আমরা উত্তর পাইনি। একটা বিষয় তো নিশ্চয়ই লক্ষ্য করা যাচ্ছিল যে অতীতের ঘটনাগুলো দেখার সময় পুরো দৃশ্যটা 4:3 অ্যাসপেক্ট রেশিওতে দেখানো হয়েছিল। পুরোনো সিনেমাগুলোর মতো এই ভিজুয়াল স্টাইলটা ব্যবহার করে অতীত ও বর্তমানকে আলাদা করে দেখিয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রিচার্ড মৃত্যুর আগেই বলেছিল যে তার সন্তানরা কখনোই মূল ভূখণ্ডে পৌঁছাতে পারবে না, কারণ তারা সবাই এই দ্বীপেই জন্মেছিল। আর আমরা আগেই জেনেছি যে এই দ্বীপে জন্ম নেওয়া মানুষজন কখনোই এই দ্বীপ ছেড়ে বেরোতে পারে না, তাহলে শেষ পর্যন্ত তাদের মৃত্যু অনিবার্য হয়ে ওঠে। তো বন্ধুরা, এই ছিল উইডোজ বের এপিসোড 5 আর 6 এর পুরো কাহিনীটা। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি খুব তাড়াতাড়ি এপিসোড 7 আর 8 এর এক্সপ্লেনেশন ভিডিওটা নিয়ে আসবো। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে। আপনারা দেখছিলেন হরর টিউব বাংলা।